আচ্ছা, চলুন এমন একটা প্রশ্ন নিয়ে ভাবি যেটা শুনলে মনে হবে কোনো সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে। কি হবে যদি আমাদের চারপাশের এই জগৎ, এই যে আকাশ, গাছপালা, এমনকি আমরা নিজেরা আসলে সত্যি না হয়? মানে যদি এই সব কিছুই একটা অত্যন্ত উন্নত কম্পিউটার প্রোগ্রাম হয়। এখন এই প্রশ্নটা কিন্তু শুধু কোনো কল্পবিজ্ঞানের মাথা থেকে আসেনি। অনেক বড় বড় পদার্থবিজ্ঞানী আর দার্শনিকরাও আজকাল এ বিষয়টা নিয়ে বেশ গুরুত্বের সাথেই আলোচনা করছেন। এর কারণ হলো তারা যখন আমাদের এই বাস্তবতাকে খুব কাছ থেকে দেখছেন, তখন এমন কিছু জিনিস খুঁজে পাচ্ছেন যা বেশ অদ্ভুত। আর সেটা হলো নিয়ম। সব জায়গায় শুধু নিয়ম আর নিয়ম। একটা অ্যাপেল গাছ থেকে মাটিতে পড়া থেকে শুরু করে দুটো গ্যালাক্সির ধাক্কা খাওয়া পর্যন্ত সব কিছুই কিছু নিখুঁত গাণিতিক সূত্র দিয়ে বাঁধা। ব্যাপারটা অনেকটা এমন যে আমাদের পুরো মহাবিশ্বটাই যেন একটা বিশাল জটিল কম্পিউটার কোডের ওপর চলছে। আর এই ধারণাটারই একটা পোশাকি নাম আছে, সিমুলেশন হাইপোথেসিস। এর মূল কথাটা খুব সহজ। যদি আমাদের মহাবিশ্ব পুরোপুরি নিয়ম মেনে চলে, তাহলে তো এটা ভাবাই যায় যে সেই নিয়মগুলো যথেষ্ট শক্তিশালী কোনো কম্পিউটারে প্রোগ্রাম করে চালানো সম্ভব, তাই না? বেশ, তাহলে চলুন আমরা এখন একটু গোয়েন্দার মতো করে ভাবি। যদি আমরা আসলেই একটা সিমুলেশনের ভেতরে থাকি, তাহলে তো এর কোনো না কোনো সূত্র বা প্রমাণ খুঁজে পাওয়ার কথা। অনেকটা মেট্রিক্স সিনেমার মতো আমাদের বাস্তবতার কোডের মধ্যে থাকা ছোট ছোট ত্রুটি বা গ্লিচ খুঁজে বের করতে হবে। তো আমাদের এই গোয়েন্দা তদন্তে বিজ্ঞানীরা মূলত দুটো প্রধান পথের কথা বলছেন। প্রথমটা হলো সময়ের সাথে সাথে প্রকৃতির মৌলিক নিয়মগুলোর মধ্যে কোনো সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে কিনা সেটা খুঁজে বের করা। আর দ্বিতীয়টা হলো আমাদের এই বাস্তবতাকে খুব কাছ থেকে দেখলে সেটা কি একদম মসৃণ, নাকি এটা ছোট ছোট পিক্সেল দিয়ে তৈরি। চলুন প্রথম সূত্রটা নিয়ে ভাবা যাক। যে কোনো জটিল কম্পিউটার সফটওয়্যার বা ভিডিও গেমের কথা ভাবুন। এটা যতদিন ধরে চলে, এর মধ্যে ছোট ছোট ভুল বা বাগ জমা হতে থাকে। তাহলে আমাদের মহাবিশ্ব যদি সেরকমই একটা সিমুলেশন হয়, তবে নির্মাতাদের কি একে ঠিকঠাক রাখতে মাঝে মাঝে সফটওয়্যার আপডেট করার দরকার পড়বে? ঠিক তাই। আর সেই আপডেট বা প্যাচ হয়তো মহাবিশ্বের কোনো মৌলিক ধ্রুবকের ওপর একটা অতি সামান্য পরিবর্তনের মতো করে দেখা দেবে। যেমন ধরুন, আলোর গতি বা একটা ইলেকট্রনের চার্জ সামান্য একটু বদলে দেওয়া হলো, যাতে সিস্টেমের কোনো ত্রুটি ঠিক করা যায়। অবশ্যই পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম হতে হবে যে আমাদের চোখে তা কখনোই ধরা পড়বে না। কিন্তু এখানে আমাদের গোয়েন্দারা প্রথম একটা বড় দেয়ালে ধাক্কা খায়। আমরা কয়েক দশক ধরে অবিশ্বাস্য রকম নির্ভুলভাবে এই মৌলিক ধ্রুবকগুলো মেপে আসছি। আর আমরা কি পেয়েছি? এগুলো বিস্ময়করভাবে স্থিতিশীল। মিলিয়ন ভাগের 1 ভাগ পর্যন্ত মেপেও কোনো পরিবর্তন দেখা যায়নি। তার মানে যদি কোনো পরিবর্তন হয়েও থাকে, তা এতটাই সামান্য যে আমাদের পক্ষে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। আচ্ছা, প্রথম সূত্রটা থেকে তো তেমন কিছু পাওয়া গেল না। তাহলে এবার দ্বিতীয় সূত্রটা দেখা যাক। এটা আমাদের স্থান এবং কাল বা স্পেস টাইমের গঠন নিয়েই একটা প্রশ্ন তোলে। আমাদের চারপাশের জগৎটা কি একটা হাই রেজলিউশন ছবির মতো, যাকে যতই জুম করা হোক মসৃণই দেখাবে, নাকি এটা একটা কম্পিউটার স্ক্রিনের মতো, যার খুব কাছে গেলে আলাদা আলাদা পিক্সেল চোখে পড়বে? আর এই পিক্সেলের পেছনে একটা খুব যৌক্তিক কারণও আছে। এটা কম্পিউটিংয়ের একটা সাধারণ নিয়ম। সসীম বা ফাইনাইট কম্পিউটিং শক্তি দিয়ে অসীম বা ইনফিনিট কিছুকে সিমুলেট করা যায় না। দুটো বিন্দুর মাঝখানে দূরত্বের কথা ভাবুন। স্থান যদি সত্যি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হয়, তাহলে সেই দূরত্বকে তো সারা জীবন ধরে অর্ধেক করতে থাকা যাবে। কোনো কম্পিউটারের পক্ষেই এই অসীম তথ্য প্রসেস করা সম্ভব না। তার মানে সিমুলেশনকে কাজ করতে হলে বাস্তবতাকে অবিশ্বাস্য রকম ক্ষুদ্র কোনো এককে ভাগ করতেই হবে। কিন্তু এই মহাজাগতিক পিক্সেল আমরা খুঁজব কি করে? এই স্লাইডের উপমাটা দারুণ। এই পিক্সেলগুলোকে রাস্তার ছোট গর্তের মতো ভাবা যেতে পারে। একটা বিশাল ট্রাকের জন্য, যা কিনা পরমাণুর মতো বড় কণার প্রতীক, এই গর্তগুলো কিছুই না। সে সহজেই এর ওপর দিয়ে চলে যাবে। কিন্তু একটা ছোট স্কেটবোর্ডের জন্য ওই একই গর্ত কিন্তু বিরাট বাধা, ওটা আটকে যেতে পারে। তার মানে আমাদের ওই গর্তগুলো খুঁজে বের করার জন্য স্কেটবোর্ডের মতো ক্ষুদ্র কোনো প্রোব লাগবে। তাহলে আমাদের হাতে সূত্র আছে, আমরা কি খুঁজছি সেটাও জানি,
কিন্তু যে কোনো ভালো রহস্য গল্পের মতোই এই তদন্তটাও এতটা সহজ সরল নয়। দেখা যাচ্ছে এই মহাজাগতিক পিক্সেল খোঁজার পথে আমাদের বেশ বড় কয়েকটা বাধার সামনে পড়তে হচ্ছে। প্রথম সমস্যাটাই হলো প্রমাণ নিয়ে। ধরা যাক আমরা সত্যি একটা গ্লেচ খুঁজে পেলাম, পদার্থবিজ্ঞানের পরীক্ষায় এমন একটা ফল পেলাম যা কোনোভাবেই মেলানো যাচ্ছে না। আমরা কিন্তু সাথে সাথেই সিদ্ধান্তে আসতে পারি না যে এটা একটা সিমুলেশন। এর পেছনে হয়তো আমাদের অজানা অন্য কোনো বৈজ্ঞানিক কারণও থাকতে পারে। একটা অদ্ভুত ডেটা কোনো চূড়ান্ত প্রমাণ নয়, এটা কেবল একটা নতুন তদন্তের শুরু মাত্র। কিন্তু দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় বাধাটা হল প্ল্যাঙ্ক স্কেল নামে একটা ধারণা। আর এটা কিন্তু মহাবিশ্বের একটা মৌলিক সীমা। সোজা কথায় প্ল্যাঙ্ক স্কেল হলো আমাদের বাস্তবতার ক্ষুদ্রতম একক বা পিক্সেল, যার চেয়ে ছোট কোনো কিছুতে আমাদের পদার্থবিজ্ঞানের নিয়ম আর কাজ করে না। তাহলে আমাদের গোয়েন্দাগিরির আসল সমস্যাটাই এখানে। কি হবে যদি সিমুলেশনের পিক্সেলগুলো এই প্ল্যাঙ্ক স্কেলের চেয়েও ছোট হয়? তাহলে তো আমরা কোনোদিনও তা খুঁজে পাব না। এটা অনেকটা সেন্টিমিটারের দাগ দেওয়া একটা রুলার দিয়ে একটা অণুর মাপ নেওয়ার চেষ্টার মতো। সূত্রটা আমাদের বৈজ্ঞানিক যন্ত্রের সীমার বাইরে লুকিয়ে থাকবে। আরেকটা বিশাল সমস্যা হলো সময়। আমাদের প্রথম সূত্রটার কথা মনে আছে, প্রকৃতির নিয়ম বদলে যাওয়ার ব্যাপারটা? কি হবে যদি সেই পরিবর্তনগুলো অবিশ্বাস্য রকম ধীরে ঘটে? এতটাই ধীরে যে এই টাইমলাইনে যেমন দেখা যাচ্ছে, একটা মানুষের জীবনকালে বা এমনকি পুরো মানব ইতিহাসেও তা চোখে পড়ার মতো নয়। সেই পরিবর্তনটা ধরতে পারার একমাত্র উপায় হল কয়েকশো কোটি বছর ধরে মহাবিশ্বকে পর্যবেক্ষণ করা, যা আমাদের পক্ষে সম্ভব না। আর সম্ভবতই এটাই সবচেয়ে বড় বাধা। আমাদের সব তদন্ত পদ্ধতি একটা বিরাট অনুমানের উপর দাঁড়িয়ে আছে, আর সেই অনুমানটা হলো আমাদের সিমুলেশনের নির্মাতারা আমাদের মতোই চিন্তা করে। আমরা পিক্সেলস আর কম্পিউটার বাগ খুঁজছি কারণ আমাদের প্রযুক্তি এভাবেই কাজ করে। কিন্তু কি হবে যদি তাদের প্রযুক্তি আমাদের কল্পনারও বাইরে হয়? আমরা হয়তো পুরোটাই ভুল জায়গায় সূত্র খুঁজে বেড়াচ্ছি। সুতরাং সবকিছু মিলিয়ে এটা পরিষ্কার যে এই রহস্যের সমাধান এখনও হয়নি। এটা একটা সত্যিকারের অমীমাংসিত রহস্য। আর কে জানে, হয়তো এটা সমাধান করা আমাদের পক্ষে কোনোদিন সম্ভবই না। তাহলে সংক্ষেপে আমাদের প্রধান বাধাগুলো হল প্ল্যাঙ্ক স্কেল, যা হয়তো প্রমাণগুলোকে আমাদের থেকে আড়াল করে রেখেছে; বিশাল মহাজাগতিক সময়কাল, যা যে কোনো পরিবর্তনকে আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য করে রাখছে; আর সবশেষে আমাদের নিজেদের পক্ষপাত দুষ্ট ধারণা, যা হয়তো আমাদের ভুল দিকে চালিত করছে। এটা শুনে হয়তো কিছুটা হতাশাজনক লাগতে পারে যে আমরা কখনোই উত্তরটা খুঁজে পাব না, কিন্তু এই পুরো তদন্তের একটা খুব সুন্দর দিক আছে, আর সেটা হলো এই বিশাল প্রশ্নটা করতে গিয়েই আমরা বিজ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করতে বাধ্য হচ্ছি। শুধুমাত্র উত্তর খোঁজার চেষ্টাতেই আমরা বাস্তবতার প্রকৃতি সম্পর্কে আরও অনেক গভীরভাবে জানতে পারছি। এই যাত্রাই আসল পুরস্কার। আর হয়তো এটাই আমাদের সবচেয়ে জরুরি প্রশ্নের দিকে নিয়ে যায়। ধরা যাক আমরা কখনোই এর উত্তর নিশ্চিতভাবে জানতে পারব না। যদি এই সিমুলেশন এতটাই নিখুঁত হয় যে আমরা এর থেকে বেরোনোর কোনো পথই খুঁজে না পাই, তাহলে কি তাতে আসলেই কিছু এসে যায়? আমাদের জীবন, আমাদের বন্ধুত্ব, আমাদের আবেগ অনুভূতি, এগুলোর মূল্য কি শুধু এই কারণে কমে যাবে যে এগুলো কোনো প্রোগ্রামের ভেতরে ঘটছে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।